আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল ইটস লাভিতে স্বাগতম আরও একবার। তো আজকে আমরা কথা বলবো আমাদের বাংলাদেশের বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট নিয়ে। আমাদের সামনে আমরা যে বন্যাটা দেখতে পাচ্ছি, সেই বন্যাটা কিন্তু আমাদের কোনো ধরনের প্রাকৃতিক বন্যা না, আমাদের বাংলাদেশে তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে বন্যা। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কিভাবে এটা কৃত্রিম বন্যা হতে পারে? সো চলুন প্রমাণ ভিডিওতে চলে যাই। এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন? এখন আপনার মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে কেন তারা বাঁধটা ছেড়ে দেবে। কারণ হিসেবে ধরা যায় তাদের দেশে বাংলাদেশ থেকে কোনো প্রকারের গ্যাস এবং ইলিশ মাছ আর রপ্তানি করা হবে না। আমাদের বাংলাদেশের মানুষ আগে খাবে, খাওয়ার পর যা বাঁচবে সেগুলোকে রপ্তানি করবে। এই কথাটা তারা হজম করতে পারেনি বলে আমাদের উপরে সেই আক্রোশটা ঝাড়ছে। বন্যার ফারাক্কা বাঁধ এবং আরও যে বিভিন্ন বাঁধ আছে সেগুলো খুলে দেওয়ার মাধ্যমে। আর আরেকটা লেটেস্ট যে নিউজটা আছে সেটা হচ্ছে, আমাদের ভারতে যতগুলো বাঁধ ছিল আমাদের বাংলাদেশ থেকে মাঝামাঝি রিলেটেড, এই বাঁধ সবগুলো খুলে দিয়েছে এবং ধরা যায় কয়েকদিনের মধ্যে মোটামুটি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ এরকম আরও বেশ কয়েকটা জেলা তলিয়ে যেতে পারে বন্যায়। এই বন্যাটাই খুব সম্ভবত আমাদের বাংলাদেশে ইতিহাস হয়ে যাবে। আজ আমার নেই কিছু নেই, আমারও ছিল সব একদিন। আজ আমার নেই কিছু নেই। এবং আপনারা তো দেখতেই পেলেন আমাদের বাংলাদেশে কী পরিমাণে পানিতে ডুবে গেছে, লাইক ফেনী, নোয়াখালী, আরও বিভিন্ন যে নদীর কিনার দিয়ে যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখন আমার সাদা মনে সাদা প্রশ্ন যে ভারত কেন এই ফারাক্কা বাঁধ এবং তিস্তার বাঁধ ছেড়ে দেওয়ার আগে আমাদেরকে একটা বারের জন্য সতর্ক করলো না? যেই বাঁধটা 30 বছর পর খুললো, অন্তত পক্ষে তাদের উচিত ছিল যে এই বাঁধটা যেহেতু আমি খুলে দিচ্ছি, সেহেতু আমার যে প্রতিবেশী দেশ, মানে আমরা যাদেরকে বন্ধু দেশ বলি, সে বন্ধু দেশ কিন্তু চাইলে আমাদেরকে বলতে পারতো পানি ছেড়ে দিছে, এটা অপরাধ না। অপরাধটা হচ্ছে তারা যে পানিটা ছেড়ে দিল, পানি ছেড়ে দেওয়ার আগে কেন আমাদেরকে ইনফর্ম করলো না? কারণ এখন হতেই পারে যে পানি খুব বেশি উপরে উঠে গেছে, এখন বাঁধের উপরে চলে যাচ্ছে, এতে ইন্ডিয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে বলতো যে আমরা এই বাঁধটাকে ছেড়ে দেব, আপনারা 2 থেকে 3 দিনের মধ্যে আপনারা খালি করে ফেলুন। তাহলে আমাদের বাংলাদেশের যত সেনাবাহিনী, বিজেপি, আমরা যারা বৈষম্য বিরোধী যারা ছাত্র আছি, তারা আমরা চেষ্টা করতাম যে আমরা তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে আসার জন্য। তাতে কিন্তু ক্ষয়ক্ষতি খুবই কম হতো। কিন্তু এই রাতের অন্ধকারে পানি ছেড়ে দেওয়ার বিষয়টা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। এটা কোনোভাবেই বন্ধুত্বের প্রমাণ হতে পারে না।
আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো আছে সেগুলো ভেঙে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে গেছে, মানুষের ঘরবাড়ি ভেঙে গেছে, মানুষের কত কষ্টে করা দালান কোঠা সব কিছু পানির সাথে মিলে গেল। কেন? তারা কেন আমাদের এত বড় একটা আর্থিক ক্ষতি করলো? জানতে চাওয়া আমার অবুঝ মন। আসসালামু আলাইকুম, সবাই আমাদেরকে বাঁচান, আমরা শেষ, আমার পুরো পরিবার শেষ, আমার কিচ্ছু নাই। আল্লাহ, আল্লাহ তুমি রহমত করো, আল্লাহ, 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 আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ আমার সব শেষ, আল্লাহ আমার গরু, আমার সব জিনিস, আমার পুরা ঘর শেষ, আল্লাহ, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ, আল্লাহ সাগরে ভাসতেছি, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ, আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। আচ্ছা, এই মানুষটার ভিডিও দেখে আপনারা কি বুঝলেন? এখানে সে কি করতেছে? সে হয়তো পানির মধ্যে কোনোভাবে আটকে পড়ে গেছে। আটকে পড়ে যাওয়ার পর সে ব্যক্তিটা কোনো একভাবে সে মোবাইলের ভিডিওটা চালু করে সে বলতেছে যে তার পুরো পরিবার শেষ। আহা, যে মানুষটার পরিবার শেষ হয়ে গেছে সে ভালো জানে যে আসলে ব্যথাটা কোথায়। তার পরিবার শেষ, সে পানির মধ্যে কোনোভাবে বাইজে আছে, সে আল্লাহর কাছে সহযোগিতা চেয়েছে। যারা নাকি আমাদের এই অবস্থাগুলো করতেছে, তোমরা রেডি থাকো, তোমাদের উপর অবশ্যই অবশ্যই আক্রমণ হবে। সকলের জন্য দোয়া করবেন, সবাই সবাইকে মাফ করে দিবেন আল্লাহর হস্তে, সবাই সবাইকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আর আল্লাহর এই গজবের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে রক্ষা করেন। এবং আমার কাছে আরও একটা বিষয় খুব খারাপ লেগেছে যে মসজিদের মাইকিং করা হচ্ছে যে আমাকে মাফ করে দেন। দেখেন, যে মানুষটা বলতেছে তার ভিতরে কি পরিমাণ কষ্ট। আবার অনেকে আছে যারা উদ্ধারকর্মী গেছে, তারাও কিন্তু শেষ পর্যন্ত মাপ চাইতে হচ্ছে, কারণ পানির এত বেগ এবং এত পরিমাণ ব্রিজ ভেঙে গেছে আসলে বলার বাইরে। এবং মানুষ যে এত পরিমাণ কষ্ট করতেছে এটা আসলে দেখে বলার মতো না, এটা আসলে দেখার মতো না। এখন আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি বিভিন্ন জায়গায় অর্থদানের মাধ্যমে তাদের কাছে যেন এই সাহায্যটা পৌঁছায়। আপনারাও চেষ্টা করুন, আশা করি খুব তাড়াতাড়ি আল্লাহ তাদেরকে বাঁচিয়ে নেবেন। আর আমাদের এই অবস্থাটা কিন্তু সবসময় থাকবে না, পানি এক সময় কমতে বাধ্য। তবে আমাদের যে আমরা যাদেরকে প্রতিবেশী দেশ বা বন্ধু দেশ হিসেবে চিনি, সে যে ব্যবহারগুলি করলো এই ব্যবহারের জন্য তাকে অবশ্যই এর জবাবদিহি করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বস্তা রেডি হচ্ছে। এই বস্তাগুলোতে আমাদের প্রত্যেকটা পরিবারের জন্য যে প্যাকেজ আছে, প্যাকেজের সব আইটেমগুলো থাকবে ইনশাল্লাহ। এই বস্তাগুলোতে আমরা 10 কেজি করে চাল দেব। এই 10 কেজি করে চাল এখানে যুক্ত হওয়ার পর এরপরে ঢুকবে হলো তেল, 2 লিটার করে তেল, এরপরে 2 কেজি করে মসুর ডাল, এরপরে 1 কেজি করে লবণ ঢোকার পর এই বস্তাগুলোর মুখ বন্ধ করে ফেলা হবে এবং এগুলো সব গাড়িতে লোড করা হচ্ছে। আমরা এখানে যারা নাকি মাদ্রাসার হুজুরদের দেখতে পারে না, তাদের কাছে আমার প্রশ্ন, দেখেন তো কি করতেছে। আমাদের বাংলাদেশে ধর্ম বলতে কোনো ভেদাভেদ নাই। আর আমি একটা জিনিস খুব নোটিশ করতেছি যে যারা নাকি সাহায্য কর্মী যাইতেছে, আপনারা নৌকায় যারা উঠাইতেছে, দেখা যাইতেছে একটা ছোট বোট, সেই ছোট বোটের মধ্যে আপনার সর্বোচ্চ 6 জনকে আপনি জায়গা দিতে পারবেন। কিন্তু আপনার উদ্ধারকর্মী যাইতেছে ওখানে 4 জন, তাহলে আপনার কি 2 জন মানুষকে উঠানোর জন্য এই 4 জন মানুষ যাইতেছে? আমার কথা হইতেছে আপনার নৌকার মধ্যে একজন চালান আর আরেকজন ধরে ধরে উঠান, নৌকার মধ্যে 2 জন থাকবে, তাহলে আপনারা 4 জন মানুষকে উঠাতে পারবেন। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখতেছি তারা শো অফ করার জন্য খুব ভিডিও করতেছে, ফেসবুকে রিল বানাইতেছে। ভাই এবং বোন, তোমাদেরকে বলতেছি তোমরা থামো, এগুলো ঠিক না। মানুষের খারাপ সময় তোমরা যে ভিডিও রিলগুলি বানাইতেছো এগুলো কিন্তু ঠিক হইতেছে না। আর তোমরা যে দান করে করে যে ভিডিওগুলি দিতেছো, যে ছবিগুলো তুলে তুলে ফেসবুকে দিতেছো, এগুলো দিও না। কারণ হইতেছে সবাই তো গরিব না, এর মধ্যে তো আছে অনেক ধনী মানুষ যারা নাকি পরিস্থিতির শিকার হয়ে তাদের ত্রাণ নিতে হচ্ছে। তারা কিন্তু আসলে গরিব না, তারা কিন্তু এক পর্যায়ে দেখা যায় ধনী। ধনী মানুষরা কিন্তু অনেকে আছে লাখ লাখ টাকা জাকাত দেয়, তারপরে আরও বিভিন্নভাবে দান সৎকার করে। এখন তাদেরকে শুধুমাত্র একটু খাবার দিয়ে, একটু শুকনো খাবার, একটু পানি, একটু স্যালেন, এগুলো দিয়ে দিয়ে যদি আপনারা ছবি তোলেন, এই জিনিসটা কিন্তু মনুষ্যত্বের অবনতি ঘটে। আপনারা শো অফ না করে রিয়েল কাজগুলো করেন, যেটা করলে প্রকৃত অর্থে তারা উপকৃত হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে মক্কাবাসীর আবেদন, ফারাক্কা বাঁধের জন্য কে কত টাকা দিবে সেটার ঘোষণা করা হচ্ছে। আমি 50,000 টাকা দিব। 100 রিয়াল দিবে। হ্যাঁ, কত দিবা ইউনূস? কত দিবা? 1,000 রিয়াল দিবে ইউনূস ভাই। আমাদের আরেক বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার ভাই কত টাকা দিবে? 50,000 বাংলা টাকা। 50,000। দেলোয়ার ভাই দিবে 50,000।
নাসির ভাই কত দিব? আমিও 50,000 টাকা 50,000। এইভাবে হাজার হাজার মানুষ রেডি আছে যারা ফারাক্কা বাঁধের জন্য টাকা দিতে প্রস্তুত। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব শুধুমাত্র একটা অ্যাকাউন্ট করে যদি খালি ঘোষণা দেয়, এরকম 2-3 ফারাক্কা বাঁধের টাকা চলে যাবে, শুধু প্রবাসী থেকে। দ্বিতীয় শ্রেণীর শিশু মিমের হাতে যে ব্যাংকটি, তার মধ্যে আছে 3 বছর ধরে জমানো সাইকেল কেনার টাকা। কিন্তু বন্যাপীড়িত মানুষের জন্য ছোট্ট শিশুটি নিজের শখ উৎসর্গ করে পুরো ব্যাংকটি তুলে দিলেন ত্রাণ সংগ্রহ করা কর্মীর কাছে। টিফিনে টাকা দিয়ে আমি জমিয়েছি সাইকেল কেনার জন্য, আমি পুরো ব্যাংকে দিয়ে দিচ্ছি। আমরা সর্বশেষ মাথায় চলে আসছি এবং শেষমেশ আমরা বলতে পারি আমাদের বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলিম এরা কেউই আলাদা না, সবাই এক। আমাদের একটা পরিচয়, সেটা হচ্ছে আমরা বাঙালি, আমরা বাংলাদেশের নাগরিক। আর আমার কাছে এই ভিডিওর একটা বিষয় ভালো লাগছে, সেটা হইতেছে ছোট ছোট পিচ্ছি পিচ্ছি ছেলেমেয়েরা তারা তাদের জমানো অর্থগুলো এই বন্যার মধ্যে যারা আটকা পড়েছে তাদের সাহায্যের জন্য তারা টাকা দিচ্ছে। আসলে মানুষের মাইন্ড সেট আপ কিন্তু শুধুমাত্র বই থেকে হয় না। কিছু কিছু মাইন্ড সেট আপ যেমন আমাদের প্র্যাকটিক্যাল লাইফের প্রয়োজন আছে, ঠিক তেমনি পারিবারিক শিক্ষারও কিন্তু ব্যাপক প্রয়োজন আছে। এবং শেষমেশ আমি এটাই বলতে চাইবো যে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যাতে তোমাদেরকে, যারা নাকি বিপদে পড়েছে তাদেরকে খুব শিগগিরই ওখান থেকে ফিরে আসার তৌফিক দান করুক, আর যারা নাকি আল্লাহর কাছে চলে গেছে তাদেরকে আল্লাহ মাফ করুক। আমি কাউকে জোর করব না, এখন টাকা আমিও নিতে পারবো না, কারণ আমার কোনো আলাদা কোনো এজেন্ট নাই, আমার কোনো টিম নাই, এই কারণে আমি নিতে পারতেছি না। আপনারা যেখানে আছেন, যেখানে অবস্থান করতেছেন, আপনাদের আশেপাশে মসজিদ আছে, মাদ্রাসা আছে, তারপর বিভিন্ন কমিটি আছে, যে কমিটি থেকে আপনি ট্রাস্টেড, আপনি মনে করেন যে এখান থেকে আমি টাকাটা যদি দিই তাহলে এরা মেরে খাবে না, এইসব ট্রাস্টেড জায়গাতে আপনি আপনার জমানো টাকা বা আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি ততটুকু দিয়ে এই যে বন্যার্ত মানুষদেরকে সাহায্য করুন। আপনি যা পারেন তাই দিন, কারণ বাংলা একটা প্রবাদ আছে, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতল।